This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ফের একবার সন্দেশখালীর ছায়া যে সোনারপুরে, মানে আরো এক শেখ শাহজাহানের হদিশ, একেবারে যেন শেখ শাহজাহানের রেপ্লিকা, ঠিক যেন কার্বন কপি। এই হচ্ছে সেই জামাল যার একাধিক কীর্তি সামনে আসছে। মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ একজন নয়, এই জামাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। জামাল উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, মুখ খুলছেন একের পর এক মহিলা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, কিন্তু তিনি কোথায় গান ঢাকা দিয়ে রয়েছেন? এই সমস্ত প্রশ্ন যখন উঠছে, সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিতের সঙ্গে সরাসরি কথা বলবো। সত্যজিৎ, যিনি বিধায়ক লাভলি মৈত্র, তিনি বলছেন যে কোনো রকম রাজনৈতিক হাত তার মাথায় নেই, এই জামালের মাথায় নেই। তাহলে তার মাথায় কার হাত রয়েছে? মানে কিসের দৌরাত্ম? তার মদতে এত মাথাচাড়া দিয়ে উঠেছে এই জামাল, একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। দেখো, বিরোধীরা এবং এলাকার বেশ কিছু মানুষ কিন্তু অভিযোগ করছে যে তৃণমূলের ছত্রছায়ায় না থাকলে এই জামাল, তার এত প্রতিপত্তি, তার এত রমরমা বাজা বা তার এই প্রাসাদসম বাড়ি কখনোই সম্ভব হতো না। কিন্তু জামাল এবং তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক লাভলি মৈত্র, তিনি যেটা জানিয়েছেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। জামাল কোনো রাজনৈতিক ছত্রছায়াতে নেই, থাকেনি, সে কোনো সক্রিয় কর্মী নয়। লাভলি মৈত্র এমনটিই জানিয়েছে। তন্নিষ্ঠা, এই মুহূর্তে যে ছবিটা দেখাবো জামালের বাড়ির ছবি, তুমি যে বারবার শাহজাহানের কথা বলছিলে, দেখো শাহজাহানের বাড়ির ছবি দেখিয়েছিলাম, নতুন করে আমরা জামালের বাড়ির ছবিটা দেখাচ্ছি। বিরাট একটা বাড়ি এবং সেই বাড়িতে সামনেই দেখো সিসিটিভি ক্যামেরা লাগানো, অর্থাৎ বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমরা একেবারে মূল যে দরজার সামনে থেকে বাড়িটুকু যতটুকু আমাদের ক্যামেরাতে আসছে ততটুকু দেখানোর চেষ্টা করছি। মানে বলা যেতে পারে একটা বিরাট জামালের বাড়ি দেখে ভীষণ জানতে ইচ্ছে করছে এই জামাল করতো কি, রোজগারের উৎস কি, তিনি কি করেন সঠিকভাবে সেটাই আমরা বারবার এই প্রশ্ন এলাকার সাধারণ মানুষের কাছে করেছি, কেউ কিন্তু সদুত্তর দিতে পারেনি। অর্থাৎ জামাল নির্দিষ্টভাবে কি করে তার কোনো উত্তর নেই। কিন্তু যারা অভিযোগ করছিল, বেশ কিছু এলাকার সাধারণ মানুষ, তারা বলছেন প্রমোটিং, ফেরাজি জমি বিক্রি করা, বিচার পাইক করে দেওয়ার নাম করে টাকা উপার্জন করা, এবং অধিকাংশ জায়গাতে দেখা যায় যে মানে ল্যান্ড সেলিং যে বিষয়টা, সেই বিষয়টাই করে এই জামালের ইনকাম হতো। আমি আরও একটি বিষয় তোমাকে দেখাবো, যে এই মুহূর্তে দেখো সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু জামালের বাড়ির সামনে দাঁড়িয়ে আসছে, অর্থাৎ পুলিশ পিকেটিং বসেছে। কেন না, এই ঘটনা, অর্থাৎ একজন মহিলা নির্যাতিত হয়েছে, তাকে মারধর করা হয়েছে, সেই ঘটনা যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে আসে, তারপরেই কিন্তু পুলিশের টনক নড়েছে এবং পুলিশ পিকেটিং বসিয়েছে জামাল নিরুদ্দেশ। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ একদিকে যখন প্রশ্ন করছে যে পুলিশের সঙ্গে শুধুমাত্র সদ্ভাব থাকার কারণেই জামাল বিচারের নামে টাকা তুলতো, সেই পুলিশ এখন জামালকে ধরার জন্য লাগাতার তার বাড়ির সামনে পিকেটিংয়ে বসে আছে। অর্থাৎ বলা যেতে পারে পুলিশের সহযোগিতা এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া জামালের এই রমরমা কখনোই সম্ভব হতো না। কিন্তু আমরা বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্রের সঙ্গে, তিনি যেটুকু বলছেন যে জামালের সঙ্গে কোনো রাজনৈতিক, লাভলি মৈত্র যে বক্তব্য তুমি বলছো সত্যজিৎ, সেই বক্তব্য তো আমরা শোনাবই অবশ্যই, কিন্তু এই জামালের বিরুদ্ধে এক নয় একাধিক মহিলা অভিযোগ করেছেন। কে কি বলেছেন আপনাদেরকে শোনাই আগে। আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমরা কোনো পার্টি নেতা নিয়ে কোনো নাড়াচাড়া করছি না। হ্যাঁ, এবার যদি বলে যে তোমরা তাহলে ওই এতে গিয়েছো কেন, আমরা সহদেবকে বারবার করে জানিয়েছি। সহদেব হলো আমার এই তৃণমূলের একটা সদস্য, ওনাকে বারবার করে জানিয়েছি, উনি কোনো করছিল না, যার কারণে আমি না কোনো পেয়ে আমি হচ্ছে করে সুমিরের কাছে গিয়ে আমি নিজেই হচ্ছে করে ওকে হাতে পায়ে ধরে বলি যে আমার একটা মানে জামালের বিরুদ্ধে একটা যাতে কোনো কড়া স্টেপ নেওয়া যায়, সেটা যেন তোমরা দেখো। এতে যে কোনো রাজনীতি, কোনো পার্টি, এর সামনে কোনো নেই আমার। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। জামাল হচ্ছে কারে ও একটা কে, ও মানে সবসময় সব মহিলাদের তুলে এরকম মারধর করে, ফের হচ্ছে কারে তলাবাজি করে, গুন্ডামি করে বেড়াচ্ছে। তারপরে ও এর আগে তো ধরো ও তো একটা গরিব ছিল, ছিল, এখন লোকের কাছ থেকে এই 30 বিঘে জায়গা হেদগে নিয়েছে, ফের আমাদেরও ভিটে বাড়ি থেকে কিছু জায়গা হেদিয়ে অন্যজনাকে দিয়েছে।
জামাল কি তোমাকেও মারধর করেছিল? হ্যাঁ, কবে? এই 1 থেকে 1.5 মাস হচ্ছে। কি হয়েছিল? আমাদের বাড়ি বাড়ি ঝড় হচ্ছিল, আমার মামা শ্বশুরকে জানিয়েছে, ও এসে তুলে নিয়ে গেছে, 6-7 জন এসে তুলে নিয়ে গেছিলো। আমাকেও মারধর করেছে, আমার বরকেও ধরে পিটেছিল, ছেকল দিয়ে বেঁধে উপরে টাঙিয়ে মেরেছিল। কোথায় দিয়ে টাঙিয়েছিল? ওপরে। কোথায় সেটা? যেটা পাকার যে উপরে যে ডাংটা থাকে ওর উপরে। সেটা কোথায়? জামালের বাড়িতে? জামালের বাড়িতে। কতক্ষণ ধরে এটা চলেছিল? ওরা এরকম আজকে সন্ধ্যেবেলায় নিয়ে গেছে, কাল সকাল পর্যন্ত চলেছে। ঝুলিয়ে রেখেছিল পুরো সকাল থেকে পুরো একদম রাত 9টা পর্যন্ত ঝুলিয়ে রেখে দিয়েছিল ওখানটায়। মাথা নিচে ছিল, পা উপরে ছিল। আমি বলছিলাম, পায়ে হাতে পায়ে ধরেছি, তাও ছাড়িনি, আমাকে ধরে পিটেছিল। আমার পিঠের চালে, পায়ে, মুখে আমার চড়ও মেরেছে, তার সাথে বাঁকা দিয়েও পিটেছিল। সত্যজিৎ, এই সমস্ত একের পর এক অভিযোগ শোনার পর ভীষণভাবে জানতে ইচ্ছে করছে যে রাজ্যে কি আইন কানুন বলে কিচ্ছু নেই, পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই, যে সাধারণ মানুষকে এই জামাল বা এই ধরনের ব্যক্তিদের কাছে ছুটে যেতে হচ্ছিল এবং এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে পুলিশের কাছে গেলেও কোনো রকম কোনো লাভ হয়নি, সবটাই কি জেনে চুপ করেছিল পুলিশ এতদিন ধরে? এই সমস্ত প্রশ্নগুলো তখন উঠছে। তার পাশাপাশি আরও একটা প্রশ্ন, যে এই ধরনের দুটো অভিযোগ তো আমরা শোনালাম, কিন্তু তুমি তো এলাকায় এখন গেছো, আরও যা মহিলারা রয়েছেন তারাও কি এই ধরনের অভিযোগ সামনে আনছেন বা বলছেন বা বলতে পারেন? একেবারে আমরা দুটো অভিযোগের কথা জানিয়েছি, পাশাপাশি এলাকার বেশ কয়েকজন পুরুষের সঙ্গে আমরা কথা বলেছি, মহিলাদের পাশাপাশি। তারা যেটুকু অভিযোগ করছে যে বেশ কিছুদিন আগে পাশের এক রিটায়ার করা হেডমাস্টার তার থেকে 65 লক্ষ টাকা নিয়ে এই জামাল আর দিচ্ছিল না। কিভাবে নিয়েছিল না, তিনি অভিযোগ যেটুকু করছেন যে 5,000 টাকা জামাল চেয়েছিলেন ওই শিক্ষকের কাছ থেকে, তার থেকে এটিএম নেয় 5,000 টাকার জন্য, এবং তার পরবর্তীতে সেই এটিএমের বশত এটিএম দিয়েই 65 লক্ষ টাকা তুলে নিয়েছে। বারবার একটা অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি বারবার এসছেন জামালের কাছে, কিন্তু তাকে আর তার বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলেই কিন্তু বেশ কিছুক্ষণ আগে একজন অভিযোগ করলেন। পাশাপাশি এই এলাকায় কান পাতলে আরো বেশ কিছু অভিযোগ আসছে যে কারোর জমি লুট করে নেওয়া, জামালের দ্বারস্থ কেন হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের, এটা জোর করে জমি কেড়ে নেওয়া, বাড়ি করা। আরেকবার যদি তুমি প্রশ্নটা করো, জামালের কাছে বারবার করে স্থানীয় বাসিন্দাদের কেন দ্বারস্থ হতে হচ্ছিল? মানে পুলিশের কাছে না গিয়ে কোনো সমস্যা হলে জামালের কাছে কেন যেতে হচ্ছিল, কিসের জন্য? আমরা একেবারেই বেশ কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা প্রত্যেকেই বলছেন যে গরিব মানুষ তারা প্রত্যেকেই, সেক্ষেত্রে পুলিশের কাছে গেলে হয়রানি হবে, এই ভয়ে তারা সুষ্ঠু সমাধান এলাকায় বসে করার জন্য বারবার জামালের কাছে তারা আসতো এবং জামালের দ্বারস্থ হয়ে পারিবারিক সমস্যা হোক বা জমি বিবাদ হোক, জামালের কাছে দুই পক্ষ সমাধান করে দেওয়ার ব্যবস্থা করে দিত জামাল, সে কারণের জন্য সেখানে আসতেন এবং তার বিনিময়ে কখনো তিনি টাকা নিতেন, কখনো টাকা নিতেন না বলে বেশ কিছুক্ষণ আগে কয়েকজন দাবি করেছেন। কিন্তু বিপরীত হলো, এ তো আরো হয়রানি বাড়লো, তাদের উপর অত্যাচার হলো দিনের পর দিন। আমরা অবশ্যই এই খবরে নজর রাখবো, কিন্তু দেখুন এর পাশাপাশি বিধায়ক লাভলি মৈত্র তিনি কি বলেছেন জামালের সম্পর্কে শুনুন। ঘটনাটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা এবং সেই পারিবারিক সমস্যার সমাধানের জন্য এই জামাল বলে যে ব্যক্তি আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই জামাল সর্দার ওনার সম্পর্কে এক আত্মীয় হয়, তার কাছে উনি গেছিলেন সেই সমস্যার পারিবারিক সমস্যার সমাধানের জন্য। সেই জায়গায় উনি অভিযোগ করেছেন যে জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে এবং ওনাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে নেবে। এবং এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী না, তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয়, প্রশাসনিক সাংগঠনিক কোনো পদে এই ব্যক্তি নেই। যিনি সদস্য আছেন তাকে উনি অভিযোগ জানিয়েছিলেন, সেই সদস্য কেন সেই অভিযোগ শোনেননি বা সেই জায়গায় হয়তো শুনেছেন কিন্তু সেখানে তার কিছু গাফিলতি ছিল, সেটা কেন ছিল বা কেন উনি যোগ্য সহযোগিতা পায়নি সেই সদস্যর কাছ থেকে, সেটা দলীয়ভাবে যা দেখার আমরা দেখব এবং যা ব্যবস্থা নেওয়ার সেই সদস্যর বিরুদ্ধে আমরা নেব। এই বিজেপি যতই রাজনৈতিক খেলা খেলার চেষ্টা করুক, আমরা সবসময় অন্যায়কে
আমরা কখনো সমর্থন করি না, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং আমাদের দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। সাতগাছিয়া বিধানসভা এলাকার বিষ্ণুপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। জমি হারাতে বসেছেন এলাকারই এক মহিলা। থানায় ও বিএলআরও অফিসে গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। জমি মাফিয়ারা সব তৃণমূলেরই লোক, এমনই বিস্ফোরক মন্তব্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের। আমার জায়গাটা আমি বাপের বাড়ি চলে যাই আমার স্বামী অসুস্থ হওয়াতে, আর তারপরে শুনি যে আমার জায়গাটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, তার বাড়ি হচ্ছে নূরপুর, নাম হচ্ছে বিজয় দাস, ববি দাস। এটা 2018 সাল থেকে চলছে। কোনো রকমভাবে ধরতে পারছেন না? না, অথচ আপনার কাছে সমস্ত পেপারস রয়েছে। আমার পেপার সমস্ত রয়েছে, ডকুমেন্ট সমস্ত। কার নামে জমি আছে এটা? স্বপন কুমার চক্রবর্তী। কি হয় আপনার? আমার স্বামী। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানানো হয়েছে। কোন থানা? বলছে বিষ্ণুপুর থানা। থানা বলছে সব ঠিক করে দেওয়া হবে, আর যে ভোটারের বুথ আছে। রাতে মানুষ ঘুমোতে পারছে না, প্রতিদিন চেক করতে হচ্ছে আমার নামে জমিটা আছে তো, আমার নামে আছে তো। কারা যুক্ত আছে বলে মনে হয়? জমি মাফিয়া, তার সঙ্গে কিছু আমাদের বিষ্ণুপুর 2 এর ব্লক লিডার কিছু জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে। এটা শুধু ঝর্ণা চক্রবর্তীর না, এর আগে মোশাররফ শেখের জমি চেঞ্জ হয়ে গেছে অন্য একজনের নামে। সেটা আমরা অনেক কষ্টে গ্রামবাসীদের সহযোগিতায় বিএলআরকে চাপ দিয়ে আমরা কাটিয়ে নিতে পেরেছি। তখন আমি এখানে উপপ্রধান ছিলাম রামকৃষ্ণপুর বোরানপুর গ্রাম পঞ্চায়েতের। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ এবং এখানে মোহন নস্কর বিধায়ক, সমস্ত পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, পঞ্চায়েত আমাদের। তা এখানে বাইরে থেকে তো অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে তো কিছু করতে পারছে না। যা করছে তৃণমূল কংগ্রেসই করেছে। আমি তৃণমূল কংগ্রেসের হয়েই বলি, তৃণমূল কংগ্রেসের লোকেরা এটা করেছে। এই বিএলআরও অফিসে কিছু অসামাজিক লোকজন, তারা এই অন্যের জমি মানে টাকা পয়সা দিয়ে বিএলআরকে দিয়ে অন্য লোকের নামে করে দিচ্ছে। এইভাবে মানে দুবার ওই জমিটা হস্তান্তর হয়েছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2 এর বোরানপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং দিনে দুপুরে লুট করে নেওয়া হচ্ছে জমি। এই মুহূর্তে আমি যে জমির উপর দাঁড়িয়ে রয়েছি, এই জমিটা গত পরশুদিন পর্যন্ত কিন্তু প্রচুর গাছপালা ছিল এবং এখানকার যিনি মালিক তার নাম হচ্ছে ঝর্ণা চক্রবর্তী। তার যেটা বক্তব্য, তিনি এখানে নার্সারির ব্যবসা করতেন এবং গত পরশুদিনকে জেসিপি নিয়ে এসে সেই জমির মধ্যে বড় বড় সমস্ত গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এবং আমি দেখাবো সমস্ত গাছের গুঁড়িগুলো কিন্তু পড়ে রয়েছে। ঝর্ণা দেবীর বক্তব্য যে অসাধু জমি মাফিয়ারা তাদের এই জমি কিন্তু জোরজবস্তি দখল করে নিচ্ছে এবং শুধু যে সশরীরে দখল এমনটা নয়, কাগজপত্রও কোনো রকমভাবে বার করে তারা ফেক কাগজপত্র তৈরি করে সেই কাগজপত্র দিয়ে এই জমি বারংবার বিক্রি করা হচ্ছে। বিভিন্ন রকমের থ্রেট আসছে এবং ঝর্ণাদেবীর বক্তব্য, প্রশাসনকে বলা সত্ত্বেও তার জমি কিন্তু কোনো রকমভাবে দখলমুক্ত করা যাচ্ছে না। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।